অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে অভিনেত্রী রীতা ব্যানার্জি গতকাল ২৬ এপ্রিল ২০২৬ রোববার সকালে পরলোক গমন করেছেন। দর্শক, আপনারা কি জানেন কে এই রীতা ব্যানার্জি? এত নাটক করেছে কিন্তু সবাই আমাকে হীরা মনে নেয়। কেমন চুলের স্টাইল বদলা ফেলেছো, চোখের স্টাইল, ঠোঁটের লিপস্টিক লাগাইছো। যারা ৮০ এবং ৯০ দশকে বিটিভির নাটক দেখেছেন তারা নিশ্চয়ই চিনতে পারবেন এই রীতা ব্যানার্জিকে। বিশেষ করে হীরামন নাটকে এই অভিনেত্রীকে বেশি দেখা গেছে সেই সময়। ৯০ দশক পর এই অভিনেত্রীকে বিটিভিতে আর তেমন দেখা যায়নি। চলচ্চিত্রে অভিনয় করেছেন মাত্র কয়েকটি চলচ্চিত্রে। তিনি মূলত মঞ্চ এবং বিটিভি নাটকে বেশি অভিনয় করেছেন। দীর্ঘ অনেক বছর টিভি অঙ্গন ছেড়ে দিলেও বাংলাদেশ বেতার নাটকে নিয়মিতভাবেই অংশ নিতেন তিনি। মাত্র ৬-৭ মাস আগে ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিতে শুরু করেন তিনি। কিন্তু নিয়তির বিধান, সদা হাস্যোজ্জ্বল প্রাণবন্ত এই মানুষটি আজ চিরতরে চলে গেলেন। রীতা ব্যানার্জি নামে তিনি সুপরিচিত হলেও ব্যক্তিগত জীবনে তিনি খালেদ নামের একজন মুসলিমকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এরপর তিনি রীতা খালেদ নাম ব্যবহার করতেন। তাদের সংসারে এক পুত্র সন্তান, নাম জিশান। আর মাত্র ৭-৮ মাস আগে তাদের ঘর আলো করে ফুটফুটে এক নাতনি এসেছিল। কিন্তু সবাইকে ছেড়ে তিনি চলে গেছেন পরপারে। উল্লেখ্য যে রীতা খালেদের আরো ২ বোন অভিনয় করেছেন চলচ্চিত্রে ও বিটিভি পর্দায়। বড় বোন সবিতা ব্যানার্জি চলচ্চিত্রে অত্যন্ত সুপরিচিত মুখ। তিনি এখনো বেঁচে আছেন। অনেক চলচ্চিত্রে তাকে আমরা দেখেছি। আপন পর ছায়াছবিতে জাফর ইকবাল, কবরী ও সবিতা ব্যানার্জিকে দেখা যায় নায়িকা হিসেবে। এই ছবিটিতে সবিতা ব্যানার্জির লিপে একটি গান রয়েছে। সে গানটি হলো এই তো আমি, এই তো আমি। এছাড়াও আরেক বোন মিতা ব্যানার্জি বিটিভিতে সকাল সন্ধ্যা নাটকে ফাতু চরিত্রে অভিনয় করে ব্যাপক সাড়া ফেলেছিলেন সেই সময়। অনেক বছর আগে তিনিও আমেরিকায় বসবাসরত অবস্থায় মারা যান। অভিনেত্রী রীতা খালেদ ছিলেন সবার ছোট বোন। এই সকাল সন্ধ্যা নাটকে ২ বোন অর্থাৎ রীতা ব্যানার্জি ও মিতা ব্যানার্জি ২ বোনকে একসাথে অভিনয় করতে দেখা যায়। দুলাভাই, আমার বাপ তো অবাক লাগে। কেন? আমার বোনের সাথে আপনি বেমানি কইরা কেমনে আবার আমাকে লগে এত সহজভাবে মেশে? তুমি কি তোমার আল্লাহ কিরা লাগে? তুমি নজর বুঝিয়ে এসব কথা কইও না। নজর বুঝিয়ে তার এই অকাল আকস্মিক মৃত্যুতে বাংলাদেশ বেতারের নাট্য অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশ বেতারে আমার কাজ করার সুবাদে আমার সঙ্গে প্রায় সময় দেখা হয়ে যেত রীতা খালেদের। খুবই মিশুক প্রকৃতির ছিলেন তিনি। খুব প্রাণবন্ত, হাস্যোজ্জ্বল ভাবে আমি সবসময় তাকে দেখেছি। প্রায় ৫ বছর আগে একটি সাক্ষাৎকার নিয়েছিলাম আমি রীতা খালেদের। আজ থেকে ৫ বছর আগে বাংলাদেশ বেতার থেকে চাঁদপুরের এক গ্রামে বেড়াতে গেছিলাম আমরা অনেকেই। সেই গ্রামেই ঘুরতে গিয়ে এই সাক্ষাৎকার নিয়েছিলাম আমি রীতা ব্যানার্জির। সোশ্যাল মিডিয়াতে রীতা ব্যানার্জি অভিনীত নাটক আমরা তেমন একটা খুঁজে পাই না, আর তার সাক্ষাৎকারও আমরা খুঁজে পাই না। আমার নেয়া এই দুর্লভ সাক্ষাৎকারটি একমাত্র তার স্মৃতি বহন করছে। কে জানতো আজ থেকে ৫ বছর আগে চাঁদপুরের সেই গ্রামে রীতা ব্যানার্জির সেই সাক্ষাৎকারটি এখন তার স্মৃতির একমাত্র চিহ্ন হয়ে থাকবে। হ্যাঁ দর্শক, সেই সাক্ষাৎকারের অংশ বিশেষ এখন আসুন আমরা দেখি। দর্শক, এই মুহূর্তে যারা আমার সঙ্গে যাকে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এতক্ষণে চিনতে পেরেছেন আমাদের সবার প্রিয় অভিনেত্রী রীতা।
রীতা ব্যানার্জি। ঠিকই আছে, তুমি যেটা আমাকে ইন্ট্রোডিউস করেছো এটা ঠিক আছে। রীতা ব্যানার্জি হিসেবে এখনো আমাকে সবাই চেনেন, আপনারা জানেন। যদিও আমি অভিনয়টা ছেড়ে দিয়েছি, বাংলাদেশ বেতারের সাথে আছি। তো আমি বিয়ের পরে কনভার্ট হয়েছি, ঠিক আছে, মুসলমান, ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এখন আমি হচ্ছি রীতা খালেদ। রীতা খালেদ। বাহ, হীরামন নাটকে এত আমরা এত চমৎকার কিছু অভিনয় দেখেছি, সে কথা এখনো কিন্তু দর্শকরা ভুলে। আর তখন তো বিটিভিতে মনে করো যে কালারফুল গান, হ্যাঁ, ও মানে এগুলো খুব, আর ওই যে রাজকীয় ড্রেস পরা না, ওইটা করলে খুব মজা হতো। আর আউটডোরে গেলে কালার হয়ে যেত। আর বিটিভির হীরামন কিন্তু খুব পপুলার ছিল, খুব ভীষণ ভীষণ পপুলার। আমি যেখানেই গেছি ওই যে হীরামনের নায়িকা এখনো বলে সোয়ের আপন ঘর। আমি যে এত নাটক করেছি এখন আমাকে যে হীরামনের রীতা ব্যানার্জি বলে। এখন আমার ছেলে বড় হয়ে গেছে, আমাকে বলে অভিনয় করতে, কিন্তু আমি করি না। না, কিন্তু এখানে একটা কথা জানতে খুব ইচ্ছে করে যে একটা সময় বিটিভিতে এত চমৎকার নাটক হতো, সে সময়ে নাম করা যারা অভিনেতা অভিনেত্রী ছিলেন বিটিভির নাটককে সমৃদ্ধ করেছেন, সেটা একটা যুগ গেছে। এখনকার যুগ কিন্তু সেরকম ভাবে মানুষকে নাটকগুলো টানে না, বিশেষ করে বিটিভির নাটকগুলো আর কি। হ্যাঁ, আমি তো যদিও মিডিয়ার সাথে জড়িত না, আমি শুনি, জানি যে এখন বলে রিহার্সেল হয় না, স্ক্রিপ্ট আগে দেয় না, ওখানেই বলে দেখে দেখে পড়ে, হ্যাঁ, দেখে দেখে বলা যায়, কেটে কেটে শর্ট নেওয়া যায়। আর আমরা তো মুখস্থ করে রিহার্সেল দিতাম, মুখস্থ করতে হতো, ভুল হলে নিজের কাছে ভয় লাগতো যে এত মানুষ সেটের ভিতরে যদি বকা খাই, কি লজ্জার কথা না। মানে দিন নাই রাত নাই সারাক্ষণ মুখস্থ করছি, কি আনন্দ। সত্যি ওইগুলো ছিল অভিনয়। আসলে সে সময় মন দিয়ে সবাই কাজ করেছে, তাই না? ভালো বেশি করেছে। ওগুলো অভিনয় ছিল না, ওগুলো মনে হচ্ছিল কি যে আমি যা করছি, আমি যা বলছি সেটাই করছি। অনেক বছরের পথ চলা নাটকের মধ্যে সুখের স্মৃতি, দুঃখের স্মৃতি, সেরকম এই মুহূর্তে কোনো কিছু মনে পড়ছে? স্মৃতি হলো আমি একটা সিনেমা করেছিলাম সিপাহী, আচ্ছা, কাজী হায়াতের ছবি। এটা মুক্তিযুদ্ধের ছবি ছিল? হ্যাঁ, মুক্তিযুদ্ধ ভিত্তিক। ইলিয়াস কাঞ্চন, মান্না, চম্পা, আমি একটা ক্যারেক্টার করেছি, সেটার মধ্যে ছিল মেয়েটা হিরোইন খোর, হিরোইন বিক্রি করে, মানে মেয়েটাকে গ্রাম থেকে এনে ওর মামা বিক্রি করে দেয়। আচ্ছা, তো ওই অভিনয়টা করতে গিয়ে সবাই আমাকে ভাবতো কি সত্যি আমি হিরোইন খাই, মানে গেট আপটা ওরকম ছিল। আর আমি তো তখন টিভিতে খুব করি, স্টেজ করি, টিভি করি, যাই হোক করলাম। আমার কষ্ট লেগেছে ওখানে যে আমার মা দেখে যেতে পারলো না আমি যে একটা যেটাই পেয়েছি, একটা পুরস্কার পেয়েছি প্রযোজক সমিতি থেকে, জাতীয় চলচ্চিত্র প্রযোজক সমিতি থেকে, ওই সিপাহী ছবিতে অভিনয় করে ছবির জন্য। এটা আমাকে খুব কষ্ট দেয়, কেন জানি। তাই চলচ্চিত্রকে এই একটি করেছেন? চলচ্চিত্র খুব একটা বেশি করিনি, আমার খুব একটা ইন্টারেস্ট ছিল না। আমার বেশি ইন্টারেস্ট ছিল, আমি খুব স্টেজ পারফর্ম করতাম আর হলো টিভি, রেডিও। আচ্ছা, আপনার বোন, বড় বোন সবিতা ব্যানার্জি, এবং আরেকজন বড় বোন আছে, আর একটা মিতা ব্যানার্জি, ও তো মারা গেছে আজকে 32 বছর। ওনারাও কিন্তু টেলিভিশন এবং চলচ্চিত্রে অভিনয় করেছেন, খুব ফেমাস। হ্যাঁ, আর আমরা 4 বোন, 1 ভাইয়ের মধ্যে আমি সবার ছোট। মেজো বোনটা মারা গেছে আজকে 4 বছর। সবার আগে মিতা ব্যানার্জি মারা গেছে আজকে, ওর বাচ্চাটা যখন 2 বছর তখন আমেরিকাতে মারা গেছে। অনেকগুলো বছর হয়ে গেল মারা গেছে। তারপর আমার ভাইটা মারা গেল আজকে 8-9 বছর হয়ে গেছে। মা মারা গেছে। সবকিছু মিলিয়ে আসলে পাওয়া না পাওয়ার মধ্যে কিন্তু মানুষের জীবন, তাই না? না আছে এখন যে সন্তান, সংসার, আমিও এখন মা, আমার এখন অনেক দায়িত্ব। এটাই জীবন, এটাই নিয়ম। জীবনে কিছু পাওয়া, কিছু না পাওয়া, এর মধ্যেই আমাদের আসলে চলতে হবে, তাই না? তবে আল্লাহর কাছে অনেক শুকরিয়া, হাজার হাজার শুকরিয়া যে আল্লাহ আমাকে, আমি যা না তার থেকে আল্লাহ আমাকে অনেক দিয়েছে। আর সংসার নিয়ে আছেন, মাঝে মাঝে কিন্তু আপনাকে গান গুনগুন করে গান গাইতে দেখি। ওটা তো বাথরুম সিঙ্গার। এই যে হাঁটতে হাঁটতে একটু গান গেলাম, ও একটু বসে থাকলাম, গান গেলাম। এত চমৎকার মনোরম পরিবেশ, একটা চমৎকার দুটো লাইন শুনতে চাই, যে কোনো একটা। ছাড়া এই রাঙা মাটির পর আমার মন ভুলায় রে। বিশেষ করে আমরা যারা ঢাকা শহরের দিকে থাকি না, তাদের মাঝে মাঝে আত্মীয় স্বজন না থাকলেও আসা উচিত। গাড়ি নিয়ে চলে আসলো, গ্রাম দেখলো, কথা বললো, সমস্যা নেই তো।
তাই না? আমরা যে যেমন অনেকে বলে গ্রামে যাব, আমাদের তো কেউ নেই। ঠিক আছে, আমার নেই, আমার হয়তো প্রতিবেশীর আছে, আমার বান্ধবীর আছে, তাদেরকেই একসাথে দলবল, যেমন আজকে আমরা চলে আসছি নীলার বাড়িতে, বলো। এরকম মানে আনন্দ করতে কিন্তু শুধু ইচ্ছেটাই যথেষ্ট। যদি আমরা ইচ্ছে করি আমরা কিন্তু আনন্দ এরকম পয়সা খরচ হয় না, মনের মনের শান্তি। মনের শান্তি, হ্যাঁ। এবং ইচ্ছেটা হলে কিন্তু আমরা সেই আনন্দটা পেতে পারি। হ্যাঁ, আমরা ইচ্ছা করে যদি অনেক কিছু করতে পারি, তাহলে এটা করতে পারি না? আমাদের গ্রামটাকে দেখতে পারি না? আমাদের দেশটা অসাধারণ সুন্দর, আমাদের দেশটা এত সুন্দর, সত্যি অসাধারণ সুন্দর। আসলে সত্যি বলেছেন, খুব সুন্দর আমাদের দেশ। আমাদের দেশটা যদি পুরাটা ঘুরে দেখতে পারে কেউ, তাহলে তার বিদেশ দেখা লাগবে, মালয়েশিয়া, সিঙ্গাপুর দেখা লাগবে। মানে এটা কিন্তু এত সুন্দর আমাদের, চমৎকার কথা বলেছেন। খুব সুন্দর। আমরা যাই না, ওই যে অনেক সমস্যা থাকে, আমাদের নিজেদের সচেতন হতে হবে, বুঝছো? আমরা নিজেরা সচেতন হলে সব সচেতন হবে, কেউ করে দিবে না তো। আমি যদি সাহস নিয়ে আমি দলবল নিয়ে গ্রাম দেখতে যাই, আমাকে কেউ কিছু বলবে না, কিন্তু ওই ভয়টার জন্য পিছিয়ে যাই। আমরা পিছাবো কেন? আমার দেশ দেখতে আমি ভয় পাবো কেন? আমার দেশ ঘুরতে আমি ভয় পাবো না? এটা তো সব আমারই, আমরা তো মাটি থেকেই আসি। আমার বাপদাদা 14 পুরুষ দেখবা, সেই কৃষক থেকেই আমরা আসছি। আমরা কি একদম সেরকম ভাবে আসছি? সবাই আমরা কৃষকের ছেলে মেয়ে, গ্রামের এই মাটির সন্তান। আমরা মাটিকে ভালোবাসবো না কেন? চমৎকার কথা। আসলে এই কথাগুলো দর্শকরা যারা শুনছে তারাও কিন্তু অনুপ্রাণিত হবে আপনার কথা দিয়ে। হয়তো বা আপনার কথা শুনে কেউ হয়তো তারা উদ্যোগ নিবে, গ্রামে এসে বেরিয়ে যাবে। হ্যাঁ, খুব ভালো লাগলো কথাগুলো শুনে। কত বছর পর গ্রামে আসলাম, কি অপরূপ সুন্দর না গ্রাম, অসাধারণ। সত্যিতে আসলে গ্রাম বলতে কিন্তু সুন্দর, সবটুকু সুন্দর, খুব সত্যি। এই যে দেখো, এই যে এখানে এসছি, কি অনাবিল সবুজ আর সবুজ, চোখেরও শান্তি লাগে না? যতই রোদ উঠুক, কিন্তু চোখের একটা আরাম আছে। চোখের শান্তি, এই যে বাতাস, না, চোখের শান্তি, মনের শান্তি সবচেয়ে বড় কথা, তাই না? হ্যাঁ, খুব। আপনার ভক্তরা কিন্তু আপনাকে বড় পর্দায় এবং টিভির পর্দায় আবারও দেখতে চায়। তো ভক্তদের জন্য কি আবারও আসতে পারেন না পর্দায়? সবচেয়ে মজা হলো, আমার ছেলে যখন ছোট তখন সবাই বলতো, রিতা তুমি করো। আমাকে যে অফার দেয় না তা না, তখন আমি বলতাম আমার ছেলেটা ম্যাট্রিক পাস করুক, তারপরে করবো। আচ্ছা, শেষ হলো। তারপরে আবার বলা শুরু করলাম, আমার ছেলেটা ইন্টারমিডিয়েট পাস করুক। এই করতে করতে ছেলে বিয়ে দিলাম। এখন যদি কেউ আমাকে জিজ্ঞেস করছে আমার একটা নাতিপুতি হইনি, তারপরে ফাঁকি বাজি জড়িয়ে আমার দর্শকরা আমাকে খুব বকা দিবে, আমার ফ্রেন্ডরা আমাকে খুব বলবে যে না, এটা ঠিক না। চেষ্টা করবো, সত্যি এখন করবো। এখন তো আমার খুব ইচ্ছা করে মায়ের পাঠ করবো, অবশ্যই মায়ের পাঠ করবো, দাদির পাঠ করবো, সুন্দর এখানে চুল পাকাবো। আমি তো পান খাই, আর একটু বেশি করে পান খাবো, ওটার মজাই আলাদা। আমরা যারা আপনার ভক্ত এবং সব দর্শকরা এই মুহূর্তে আপনার এই কথাগুলো শুনে খুব হয়তো মানে আনন্দিত হচ্ছে, এই কারণে যে তাদের প্রিয় অভিনেত্রী রীতা ব্যানার্জি এবং রীতা খালিদ এখন তাকে আবারও পর্দায় দেখতে পাবেন। আমারও এই মুহূর্তে ভীষণ খুশি লাগছে যে এই খুশির খবরটা আমি দর্শকদের দিতে পারছি। সত্যি ভালো। আমার কথা হলো, আমার ক্যারেক্টারটা ছোট হোক, কিন্তু ইম্পর্টেন্সই থাকে যেন। ওটা আমি এতটুকু অভিনয় করব, কিন্তু ওটা যেন আমার মনে থাকে। আমাকে এত বছর পরে যদি কেউ দেখে, না ভাববে যে না, উনি এসছে করছে, ওই যে এলাম স্ক্রিনে মুখ দেখালাম, দুটো ডায়লগ বললাম, চলে গেলাম, না, ওই অভিনয় আমি করবো না। আপনি সে প্রাণ থেকে সেই অভিনয়ের কাজটা করতে চান। আমার তো মনে ক্ষুধা, আমার রক্তের মধ্যে অভিনয়। তো সুতরাং আমি তো ওই টাকার জন্য অভিনয় করবো না। আমি আমার ভালো লাগা, আমার ভালোবাসার জায়গাটাকে ভালোবেসে কাজ করতে, নাটকের প্রতি যে ভালোবাসা ভীষণ। আমি প্রচন্ড স্টেজ করতাম। এখন কি এখন স্টেজ করেন? আমি কোনোটাই করি না, বললাম না। এখন আমার ভালো লাগা, ভালোবাসা সবকিছু বাংলাদেশ বেতার। বাংলাদেশ বেতার তাহলে অনেক ভাগ্যবান এবং অনেক যে ওরা আপনাকে হারায়নি এখনো পর্যন্ত। আমি ভাগ্যবতী যে বাংলাদেশ বেতার এখনো আমাকে ডাকে, আমি অভিনয় করি, সবার সাথে দেখা হয়, কথা বলি, ভালো লাগে খুব। হ্যাঁ, বাংলাদেশ বেতারের শ্রোতারা খুব লাকি বলা যায় যে আমাদের প্রিয় অভিনেত্রী তার অভিনয়ের কণ্ঠটা অন্তত তারা শুনতে পাচ্ছে। আপনার ভক্তদের উদ্দেশ্যে কিছু বলেন। কি বলবো, আমি ভক্তদের কাছে আগেই সরি চেয়ে নিচ্ছি, মাফ চেয়ে নিচ্ছি, যেহেতু আমি বহু বছর পরে এলাম এবং
বুশরা আমাকে জোর করে নিয়ে এসছে। বুশরার জন্য এটা হলো আমি জানি না। ও আমাকে ও তো আমি যখন অভিনয় করেছিলাম ও তখন ছিল কিনা, জন্মেছে কিনা সেটাও আমি জানি না, বাট ও আমাকে ভালোবেসেই এনেছে। তো আমি চেষ্টা করব আর নিরাশ করব না। যদি ভালো স্ক্রিপ্ট পাই, যদি আমার মনের মতন হয়, আমি অবশ্যই অভিনয় করবো। আপনাদেরকে আমি কথা দিলাম, এতে কোনো ভুল নেই। অনেক ধন্যবাদ আপা, অনেক অনেক ভালো থাকবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমাকে অ্যাটলিস্ট ভালোবেসো এভাবে। নিশ্চয়ই, অনেক অনেক ভালোবাসা আপনার প্রতি। থ্যাংক ইউ, তোমাকেও ধন্যবাদ। ধন্যবাদ।